তো আমরা চলো শুরু করি আমাদের ক্লাস। তো আমরা এখন এই থিওরিগুলো আমি খুব দ্রুত পড়াবো, কারণ এগুলো তেমন আমাদের প্রয়োজন নাই। এগুলো জাস্ট তোমাদের, যাতে যারা একদমই অঙ্ক করবে না তারাও যাতে একটা ভালো মার্কস নিয়ে তোমরা পাশ করতে পারো, তার জন্যই এই প্রশ্নগুলো আমি টাস্ক দিয়ে যাব তোমাদের। আমাদের এই প্রশ্নতে আমরা পড়ব সাবেকি যুক্তিবিদ্যা ও প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটা 22 সালে আসছে, 17 সালে আসছে। তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু 23 সালে এই প্রশ্নটা আসেনি। এখানে সাবেকি যুক্তিবিদ্যা বলতে আমরা বুঝি এরিস্টটলের সময় যে যুক্তিবিদ্যাটা তিনি উদ্ভাবন করেছেন, অর্থাৎ যে যুক্তিবিদ্যায় ভাষার মাধ্যমে যুক্তির চর্চা করা হয়, অবৈধ যুক্তি বৈধ যুক্তির পার্থক্য করা হয়। আর প্রতীকী যুক্তিবিদ্যা বলতে একদম আধুনিক কালের যে যুক্তিবিদ্যা, যেখানে প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তির চর্চা করা হয়, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা করব। এটা একবার পড়লেই হয়। তোমরা দেখো, যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হলো বৈধ অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য করা। তোমরা যে কোনো যুক্তিবিদ্যার প্রশ্নে এই কথাটা লিখতে পারো। যুক্তিবিদ্যার মূল লক্ষ্যটাই হচ্ছে যে বৈধ অবৈধ যুক্তি পাশাপাশি থাকে, এই বৈধ অবৈধ যুক্তির মধ্য থেকে অবৈধ যুক্তিগুলোকে বাদ দিয়ে দেওয়া। এই কাজের প্রাচীন পদ্ধতিকে বলা হয় সাবেকি বা প্রচলিত যুক্তিবিদ্যা। এটা ট্রেডিশনাল যুক্তিবিদ্যা। এর প্রবর্তক হলেন অ্যারিস্টটল। অন্যদিকে আধুনিক কালে গণিতের মতো প্রতীক ব্যবহার করে যুক্তির যে চর্চা শুরু হয়, তাকে বলা হয় প্রতীকী যুক্তিবিদ্যা, ইংরেজিতে যাকে বলা হয় সিম্বলিক লজিক। এদের মধ্যে এদের মৌলিক লক্ষ্য এক হলেও প্রয়োগের ক্ষেত্রে এদের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। আমরা এখন সেই পার্থক্যগুলো পড়ব। পার্থক্যের সাবেকি যুক্তিবিদ্যার বিষয় আর প্রতীকী যুক্তিবিদ্যার বিষয়। তো সাবেকি যুক্তিবিদ্যার প্রবর্তক ও এর প্রধান প্রবর্তক হলেন এরিস্টটল, প্রথম ও প্রধান প্রবর্তক। এটি প্রাচীন এবং মধ্যযুগীয় ধারা। তাহলে আমি এটাকে তিনটা ভাগে ভাগ করছি, তিনটা কলামে। প্রথম কলামে পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলামে সাবেকি যুক্তিবিদ্যা, তৃতীয় কলামে প্রতীকী যুক্তিবিদ্যা, মনে রাখার সুবিধার্থে। তোমরা যদি পার্থক্যের বিষয় এই কলামটা মুখস্থ করো, তাহলে কিন্তু বাকিগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে। খুবই সহজ বিষয়টা। আমি এটা একটু হাইলাইট করে দিচ্ছি। এই যে দেখো, হাইলাইট করে দিলাম। তো প্রবর্তক ও সময়, তাহলে সাবেকি যুক্তিবিদ্যার প্রবর্তক এরিস্টটল, এবং এটা ছিল প্রাচীন এবং মধ্যযুগের। অন্যদিকে প্রতীকী যুক্তিবিদ্যার প্রধান প্রবর্তক হলো জর্জ বুল, এবং এটি আধুনিক ধারা। এটা কিন্তু শুরু করেছে জর্জ বুল। তাই বলে জর্জ বুল কিন্তু এর জনক নয়, এর জনক হচ্ছে ফ্রেগে, গটলিব ফ্রেগে। আচ্ছা, তারপরে দেখো প্রকাশের মাধ্যম। প্রকাশের মাধ্যম হচ্ছে স্বাভাবিক ভাষা। সাবেকি যুক্তিবিদ্যায় যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, এই স্বাভাবিক ভাষার মাধ্যমেই প্রতীকী যুক্তিবিদ্যা প্রকাশ করা হয়। আর প্রতীকী যুক্তিবিদ্যায় কৃত্রিম ও গাণিতিক প্রতীকের উপর নির্ভরশীল এটা। যেমন আমরা পি কিউ আর এস, ইমপ্লাইজ, ডট, ভেল, এই চিহ্নগুলো ব্যবহার করব প্রতীকী যুক্তিবিদ্যায়। প্রতীকের ব্যবহার, সাবেকি যুক্তিবিদ্যায় খুব সীমিত পরিসরে প্রতীক ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে প্রতীকী যুক্তিবিদ্যায় ব্যাপকভাবে সুশৃঙ্খলভাবে প্রতীক ব্যবহার করা হয়েছিল, হয় আর কি। জটিলতার দিক থেকে ভাষাগত ব্যবহার কারণে অনেক সময় যুক্তি জটিল ও অস্পষ্ট হয়ে পড়ে সাবেকি যুক্তিবিদ্যায়, কারণ এখানে অনেক বড় বড় বাক্য লিখতে হয়। প্রতীক ব্যবহারের ফলে খুব জটিল যুক্তিও অত্যন্ত সহজ ও স্বচ্ছ হয়। সময় ও শ্রম, যুক্তির বৈধতা বিচারের বা যাচাই করতে আমাদের সাবেকি যুক্তিবিদ্যায় সময় বেশি লাগে এবং পরিশ্রম বেশি হয়। অন্যদিকে প্রতীকী যুক্তিবিদ্যায় আমরা খুব সহজে যান্ত্রিকভাবে যুক্তির বৈধতা যাচাই করতে পারি। নির্ভুলতা, ভাষার অস্পষ্টতার কারণে অনেক সময় সাবেকি যুক্তিবিদ্যায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এবং
প্রতীকী যুক্তিবিদ্যায় যেহেতু এখানে গণিতের প্রতীক ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াটি একটি গাণিতিক প্রক্রিয়া, সে কারণে এখানে নির্ভুল এবং ভুল হবার সম্ভাবনা প্রায় থাকে না। আমরা মূল্যায়নে বলতে পারি যুক্তিবিদ আই.এম. কপির মতে সাবেকীয় প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে কোনো গুণগত বা মৌলিক পার্থক্য নেই। মানে এটার মধ্যে যে গুণগত বা মৌলিক পার্থক্য থাকবে, মানে বিশাল ধরনের পার্থক্য থাকবে, এরকম কোনো কিছু নাই। তবে এদের পার্থক্য হলো মাত্রাগত। প্রতীকী যুক্তিবিদ্যা মূলত সাবেকী যুক্তিবিদ্যারই একটি উন্নত ও আধুনিক সংস্করণ। অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যা জাস্ট এখানে ভাষা প্রয়োগের পরিবর্তে প্রতীক ব্যবহার করে থাকে। যেমন এই যে পি ইমপ্লাইজ কিউ, এটা প্রাকল্পিক বচনের উদাহরণ। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। আমি যদি বাংলায় লিখি তাহলে অনেক বড় একটা বাক্য হয়ে যায়, কিন্তু দেখো কত সহজে প্রতীকের মাধ্যমে আমি সেটা লিখতে পারলাম। উপসংহারে আমরা বলতে পারি সাবেকী যুক্তিবিদ্যা যদি হয় যুক্তিবিদ্যার ভিত্তি, তবে প্রতীকী যুক্তিবিদ্যা হলো তার আধুনিক রূপ। বর্তমান যুগ কম্পিউটার বিজ্ঞান এবং গাণিতিক দর্শনের ক্ষেত্রে প্রতীকী যুক্তিবিদ্যার ভূমিকা অপরিসীম। তাহলে এই প্রশ্নটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে সাবেকী প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে মূল লক্ষ্য এক, কিন্তু তাদের পার্থক্য হচ্ছে প্রতীক ব্যবহারের দিক থেকে। একটা ভাষার মাধ্যমে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে, আর একটা প্রতীক ব্যবহারের মাধ্যমে নির্ণয় করে। প্রশ্ন শেষ। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পারছো বলো? জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পড়াশোনায় ফিরে যাচ্ছি। এবার 6 নম্বর প্রশ্নটা আমরা পড়বো। আমি খুব দ্রুত পড়ার চেষ্টা করছি, তোমরা যদি না বোঝো কোনো ভাষা তাহলে সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করতে পারবে। তোমাদের স্পিকার আনমিউট করে সাথে সাথে জিজ্ঞাসা করবে, তাহলে আমরা খুব দ্রুত এগুলোর আমি এগুলা শেষ করতে চাই, তারপরে আমরা অঙ্কে চলে যাব। অঙ্ক শুরু হলে আর এখনো যারা তোমাদের বলেছে যে তারা পড়বে তাদের জয়েন করতে বলবে, কারণ আমি একটাই ব্যাচ পড়াচ্ছি। তো এরপরে কিন্তু যদি আমরা অঙ্কে একবার চলে যাই তাহলে কিন্তু পরে আর তাল মিলাইতে পারবে না, মানে মিলবে না, বুঝবে না, তখন আর ভালো লাগবে না। এটা এটা যেমন সহজ পানির মতো আবার একটু কঠিনও আছে। যারা রেগুলার তাদের জন্য খুবই আহ, খুবই চমৎকার একটা সাবজেক্ট। সত্যতা ও বৈধতা কি, সত্যতা ও বৈধতা কাকে বলে, এটা আমরা এখন শিখবো। দেখো প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ। এটা 6, 9, 16, 18, 19, 20, 22, 23 সালে পরীক্ষায় আসছে, তাহলে তোমাদের জন্য মনে করো এটা চলে আসছে। সত্যতা বৈধতা কি? এখন দেখো এই যে আমরা দুটা জিনিস এখানে দেখছি, একটা হলো সত্যতা, আমি অল্প কথায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আর একটা হচ্ছে বৈধতা। এই বৈধতা এটা এটা হলো নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ধরো যদি কোনো একটা নিয়ম সঠিকভাবে পালন করা হয় তাহলে সেটাকে আমরা বৈধ বলতে পারি। আর সত্যতা হচ্ছে বাস্তবের সাথে মিল, বাস্তবের সাথে মিল থাকা। বাস্তবের সাথে মিল থাকলে তাকে সত্যতা বলে। যেমন আমি একটা বাক্য দিয়ে উদাহরণ দিই, এটাই আমি বারবার তোমাদের পড়াই। গরু আকাশে উড়ে, এটা একটা ব্যাকরণের দিক থেকে যদি আমি এই বাক্যটার নিয়ম পরীক্ষা করে দেখি, আমরা জানি একটা বাক্যে 3টি পদ থাকে, উদ্দেশ্য পদ, বিধেয় পদ আর ভার্ব বা ক্রিয়াপদ। তো এটাতে তিনোটাই আছে, এই জন্য আমরা বলতে পারি এই এই যে ব্যাকরণগত নিয়ম দিক থেকে এটা বৈধ। কিন্তু তুমি যদি বাস্তবের সাথে এই বাক্যটির মিল দেখাতে চাও তাহলে দেখবে যে বাস্তবের সাথে এর কোনো মিল নেই। তো বাস্তবের সাথে যেহেতু এটার মিল নেই, সেহেতু এটা একটা মিথ্যা বাক্য। তো তোমরা সত্যতা বলতে কোনো একটা বাক্যে যা বিবরণ দেওয়া হয় সেটা যদি বাস্তবের সাথে মিল থাকে বা সঙ্গতিপূর্ণ হয় তাহলে তাকে আমরা সত্যতা বলি। আর যদি নিয়ম ঠিক থাকে, নিয়ম অনুসারে বাক্য গঠন হয়, তাহলে তাকে বলা হয় বৈধ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বৈধতা মানে হচ্ছে নিয়ম সঠিকভাবে পালন করা। কোনো একটা বিষয়ের নিয়ম সঠিকভাবে পালন করলে তাকে বলা হয় বৈধ। আর কোনো একটি বিষয়ের
যদি বাস্তবের সাথে মিল থাকে তাহলে সেটাকে আমরা সত্য বলতে পারি, বাস্তবের সাথে মিল না থাকলে সেটাকে আমরা মিথ্যা বলতে পারি। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো যুক্তি। যুক্তি মূলত কতকগুলো বচনের সমষ্টি। এই যুক্তির বিচার করতে গিয়ে আমাদের দুটি বিষয় দেখতে হয়, বচনগুলো সত্য কি না, আর বচনগুলো যুক্তিটি সঠিক নিয়ম মেনে হয়েছে কিনা। দেখো, আমাদের দুটা জিনিস খেয়াল করতে হয় যে বচনগুলো সত্য কিনা। মিথ্যা হলে একরকম হবে, সত্য হলে আরেক রকম হবে। আর একটা হচ্ছে যে যুক্তির নিয়মগুলো সঠিকভাবে পালন করা হয়েছে কিনা। প্রথমটিকে বলা হয় সত্যতা, তাহলে বচনগুলো সত্য কি মিথ্যা সেটা যাচাই করাকে বলা হয় সত্যতা। আর দ্বিতীয়টিকে অর্থাৎ যুক্তির নিয়ম মেনে বচনগুলো বা যুক্তিটি দাঁড় করানো হয়েছে কিনা সেটাকে বলা হয় বৈধতা। তাহলে সত্যতা হলো বচন বা যুক্তি বাক্যের একটি গুণ। কার গুণ? বচন বা যুক্তি বাক্যের। আমাদের কোনো উক্তি বা বচন যখন বাস্তব জগতের ঘটনার সাথে হুবহু মিলে যায় তখন তাকে সত্যতা বলে। সত্যতা মূলত বাস্তব তথ্যের উপর নির্ভর করে। কাকে বলে? কোন বচনে যখন দাবি করা হয়েছে বাস্তবে যদি যদি তাই ঘটে তবে সেই বচনটি সত্য। অর্থাৎ একটা বচনে বাস্তবে দাবি করা হলো গরু আকাশে উড়ে, যদি সেটা বাস্তবে গরু আকাশে উড়তো তাহলে এটাকে আমরা সত্য বলতাম। আর যদি যা দাবি করা হয়েছে বাস্তবে তা না ঘটে তাহলে বচনটি মিথ্যা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এখানে এই যে সব মানুষ হয় মরণশীল, এটি একটি সত্য বচন কারণ বাস্তবে সব মানুষ মারা যায়। আবার যদি বলি সব মানুষ হয় অমর, তাহলে এটা একটা মিথ্যা বচন। এখনো পর্যন্ত কোনো মানুষ আমরা দেখিনি যে অমর ভাবে আজীবন বেঁচে আছে। তাহলে এবার আমরা শিখব বৈধতা। বৈধতার ইংরেজি হচ্ছে ভ্যালিডিটি। বৈধতা হলো একটি সম্পূর্ণ যুক্তির বিশেষ গুণ, একটা যুক্তির বিশেষ গুণ। দেখো, একটা যুক্তি, এটা একটা যুক্তি, এই তিনটা যুক্তি বাক্য নিয়ে এটা এটা পুরোটাই একটা যুক্তি। আমরা জানি এটা প্রথম আশ্রয় বাক্য, এটা দ্বিতীয় আশ্রয় বাক্য। আশ্রয় বাক্যগুলো আর আপনার কথা শোনা যাচ্ছে না। কতক্ষণ ধরে কথা শোনা যাচ্ছিল না? কয়েক সেকেন্ড স্যার। আচ্ছা, আমার একটা মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যালো গাইস। মিউট কর, রেকর্ড করো সেই। এটা ক্লাস রেকর্ড হচ্ছে, তো শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা শিখব যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বৈধতাটা আসলে কাজ করে একটি যুক্তি বাক্যের উপরে নয়, একটি যুক্তির উপরে। এখানে এই যে যুক্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যুক্তিটাতে প্রথম আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য, আর এটা হলো সিদ্ধান্ত। এই আশ্রয় বাক্য থেকে যেমন সকল মানুষ হয় স্বার্থপর, এটা কি সত্য কথা? এটা কিন্তু মিথ্যা কথা। দেখো, সকল মানুষ স্বার্থপর কিন্তু নয়। সকল কবি হয় মানুষ, এটা সত্য কথা, কারণ কবি মানেই তো মানুষ। কবিরা কি গরু নাকি? অতএব সকল কবি হয় স্বার্থপর, তাহলে এটা হচ্ছে একটা মিথ্যা কথা। কিন্তু দেখো, এখানে একটা আশ্রয় বাক্য মিথ্যা, দ্বিতীয় আশ্রয় বাক্যটা সত্য, সিদ্ধান্ত মিথ্যা। আমরা জানি যুক্তির নিয়ম অনুসারে একটি যুক্তির একটি আশ্রয় বাক্য মিথ্যা হলে অন্যটি যদি সত্য হয় তাহলে যুক্তির সিদ্ধান্তটি অবশ্যই মিথ্যা হবে। তাহলে যুক্তির সঠিক নিয়ম মেনে এই দুই আশ্রয় বাক্য থেকে আমাদের সিদ্ধান্তটা অনুমিত হয়েছে। কাজেই আমি বলতে পারি এই যুক্তিটি একটি বৈধ যুক্তি। এখানে এই যুক্তিটি বৈধ কারণ যুক্তির কাঠামো বা নিয়ম ঠিক আছে। যদিও বাস্তবে সব কবি স্বার্থপর নয়, অর্থাৎ সিদ্ধান্তটি মিথ্যা, তবুও যুক্তির নিয়ম অনুসারে এটি একটি বৈধ যুক্তি। তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ আশ্রয় বাক্য সত্য হোক আর মিথ্যা হোক সেটা ভিন্ন কথা, যদি যুক্তির নিয়ম অনুসারে সিদ্ধান্ত আমরা
সিদ্ধান্ত টেনে নেই, সিদ্ধান্তকে আমরা গ্রহণ করি, তাহলে সেটি বৈধ যুক্তি হবে। এখন এই সত্যতা আর বৈধতার মধ্যে সম্পর্কটা কি? সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক হলো, সত্যতা বৈধতা যুক্তিবিদ্যার ওতপ্রোতভাবে জড়িত থাকলেও তারা একে অপরের উপর নির্ভরশীল নয়। যুক্তিবিদ আই এম কপির মতে, তোমাদের এই যুক্তিবিদ্যা নোটটি আমি তৈরি করেছি বিশেষ করে যুক্তিবিদ্যার বিখ্যাত লেখক আই এম আরভিং মার্মার কপির বই অনুসারে এবং ডক্টর মতিউর রহমান ঢাকা ইউনিভার্সিটির স্যারের বই অনুসারে, তারপর ডক্টর শওকত হোসেন স্যারের বই অনুসারে এবং বিভিন্ন আরো বিখ্যাত ডক্টর কমরউদ্দিন হোসাইন স্যারের বই থেকে এখানে লেখা হয়েছে। তাদের নামগুলো আমরা প্রায় প্রায় পাবো। একটি যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয়ই মিথ্যা হওয়া সত্ত্বেও যুক্তি বৈধ হতে পারে যদি নিয়ম ঠিক থাকে। তাহলে দেখো, একটা যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় মিথ্যা হওয়া সত্ত্বেও যুক্তি কিন্তু বৈধ হতে পারে। এখানে সত্য সত্য মিথ্যার সাথে যুক্তির বৈধতা অবৈধতা জড়িত নয়, দুটা সেপারেট জিনিস। যুক্তি যদি নিয়ম অনুসারে ঠিক থাকে তাহলে সেটাকে আমরা বৈধ বলতে পারি। আবার 2 নাম্বার কথা বলা হলো, আবার একটি যুক্তির সব বচন সত্য হয়েও যুক্তিটি অবৈধ হতে পারে যদি নিয়ম ভুল থাকে। দেখা গেল যুক্তির সব বচন সত্য, তারপরও কিন্তু যুক্তিটা অবৈধ হতে পারে যদি যুক্তির নিয়ম লঙ্ঘন করা হয়। সত্যতা হলো উপাদানের বিষয়, কি বলা হয়েছে, বৈধতা হলো আকার বা নিয়মের বিষয়। আকার মানে হচ্ছে গঠন, অর্থাৎ যুক্তির গঠনটা বা নিয়মটা যদি ঠিক থাকে তাহলে সেটাকে আমরা বৈধ যুক্তি বলবো, আর যুক্তির বচনগুলো যদি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে আমরা বৈধ বলবো। উপসংহারে আমরা বলতে পারি সত্যতা মিথ্যতা কেবল বচনের ক্ষেত্রে প্রযোজ্য আর বৈধতা কেবল যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। যুক্তিবিদ্যা মূলত যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের নিশ্চয়তার জন্য সত্যতা বৈধতা উভয় গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যদি সঠিক যুক্তি চাও এবং বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ যেন হয়, সেক্ষেত্রে আমাদের দুই দিকেই খেয়াল রাখতে হয়। অর্থাৎ আমাদের যুক্তিটাকে সত্যতার দিক থেকেও আশ্রয় বাক্যগুলোকে সত্য হতে হয় এবং আকারগত দিক থেকেও সঠিক হতে হয়, তবেই সেই যুক্তিটা সার্থক যুক্তি। এবং আমি তোমাদের এর আগে একটা এমসিকিউ প্রশ্নে পড়িয়েছি যে অভ্রান্ত যুক্তি কাকে বলে। অভ্রান্ত যুক্তি হলো যেই যুক্তির সত্যতাও ঠিক, সত্যতার দিক থেকেও বচনগুলো সত্য এবং গঠনগত দিক বা বৈধতার দিক থেকেও বৈধ। অর্থাৎ যে যে যুক্তির যুক্তি বাক্যগুলো সত্যতার দিক থেকে সত্য এবং বৈধতার দিক থেকেও বৈধ, দুটাই গুণ থাকে। অর্থাৎ আকারগতভাবে সত্য এবং আকারগতভাবে সঠিক এবং বস্তুগতভাবে সত্য হয়, সেই যুক্তিটি একটি অভ্রান্ত যুক্তি। আচ্ছা, স্যার হ্যাঁ, স্যার লেখাগুলো একটু আরেকটু স্ক্রিনটা একটু বড় করেন তো স্যার, একটু দূরে রাখে দেখতে সমস্যা হচ্ছে। ফোনটা ল্যান্ডস্কেপে নিতে হবে। আচ্ছা, আমি এটা মুছে দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দিই, এবার ঠিক আছে? হ্যাঁ ফুল স্ক্রিন করেন, জি স্যার। আচ্ছা দেখো, ধন্যবাদ। তোমাদের এই প্রশ্নটি সত্যতা ও বৈধতার পার্থক্য নির্ণয়, এই প্রশ্নটি তোমাদের চলে আসছে 24 সালে। তাহলে এই প্রশ্নটি তোমাদের এটা খ বিভাগে না আসলেও গ বিভাগে আসতে পারে। আমি নোটের মধ্যে এই প্রশ্নটা দিয়ে দিয়েছি, কারণ ইতিমধ্যেই আমরা কিন্তু এটা পড়ার সময় কিন্তু আমরা বুঝে ফেলেছি যে আসলে এই দুইটা কেমন। তো তোমরা যদি এই একটা প্রশ্ন পড়ার পর এই প্রশ্নটা না পড়লেও তোমাদের হবে, কিন্তু তোমরা যদি একবার রিডিং পড়ো তাহলে আগের প্রশ্নটা কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তোমরা বানিয়ে অনেক কিছু লিখতে পারবে। এই জন্যই রিলেটেড প্রশ্নগুলো, একই রকম প্রশ্নগুলো একটু পড়ে ফেলতে হয়, যাতে তোমার উত্তর যে প্রশ্ন যেভাবেই পরীক্ষার সময় আসুক না কেন তুমি মানে ঘুরিয়ে পিছিয়ে আসলেও যেন তুমি লিখতে পারো। তাহলে প্রতীকী যুক্তিবিদ্যার ভূমিকা সব ক্ষেত্রেই একই ধরনের হয়। যেমন যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হলো যুক্তির স্বরূপ বিশ্লেষণ করা। যুক্তি বিশ্লেষণ করতে গিয়ে দুটি গুরুত্বপূর্ণ শব্দ সামনে আসে, একটা হলো সত্যতা আর একটা হচ্ছে বৈধতা। সাধারণ মানুষ এই দুটোকে একই মনে করলেও যুক্তিবিদ্যায় এর অর্থ আলাদা। সত্যতা হলো বচনের গুণ আর বৈধতা হলো যুক্তির গুণ। তোমরা কি বুঝতে পেরেছো? সত্যতা হলো বচনের গুণ
আর বৈধতা হলো যুক্তির গুণ। যুক্তি বৈধ হয় অথবা অবৈধ হয়, আর বচন সত্য হয় অথবা মিথ্যা হয়। সত্যতা, সত্যতা মিথ্যাটা কেবল বচন বা বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কেননা বচন বা বাক্যে যা বলা হয়েছে তা যদি বাস্তবের সাথে মিলে যায় তবে তাকে সত্যতা বলে, আর যদি বাস্তবের সাথে না মিলে তাহলে তাকে বলা হয় মিথ্যা। যেমন সব মানুষ হয় মরণশীল, এটি সত্য বচন, বাস্তবে আমরা মানুষকে মরতে দেখি, কিন্তু সব মানুষ হয় অমর, এই বচনটি মিথ্যা, কারণ বাস্তবের সাথে এর কোনো মিল নেই। বৈধতা, বৈধতা বা অবৈধতা কেবল যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। কোনো যুক্তি সঠিক কিনা তা নির্ভর করে যুক্তির নিয়মের উপরে। যদি কোনো যুক্তির সিদ্ধান্তটি তার আশ্রয় বাক্য থেকে যৌক্তিক নিয়ম অনুযায়ী অনিবার্যভাবে নিশ্চিত হয় তবে যুক্তিটি বৈধ। এক্ষেত্রে বাস্তব সত্যতা বড় বিষয় নয়, বরং নিয়মটি ঠিক আছে কিনা সেটাই হলো আসল। দেখো, বৈধতার ক্ষেত্রে যুক্তির আশ্রয় বাক্যগুলো বাস্তবের সাথে মিল থাকুক আর না থাকুক সেটা বড় কথা নয়, বড় কথা হবে এখানে দেখা হয় যে যুক্তির নিয়মটা ঠিক আছে কিনা। আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি সব মানুষ হয় স্বার্থপর, তাহলে এটা কিন্তু একটা মিথ্যা বচন, এটা মিথ্যা একটা বচন। সব কবি হয় মানুষ, এটা একটা সত্য বচন। সব কবি হয় স্বার্থপর, এটা একটা মিথ্যা বচন। তাহলে আমরা দেখতে পেলাম যে এই দুটি আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে সেটা একদম বৈধ এবং যুক্তির নিয়ম মেনে এটা করা হয়েছে। নিয়ম হচ্ছে যে আশ্রয় বাক্য দুটির মধ্যে একটি মিথ্যা হলে সিদ্ধান্ত কখনো সত্য হয় না, সিদ্ধান্ত মিথ্যা হয়। সেক্ষেত্রে আমরা দেখলাম এই যে এই সিদ্ধান্তটা মিথ্যা। এখন এই সত্যতা বৈধতার যে আমরা এতক্ষণ যা পড়লাম সেটা আগের প্রশ্নের মতোই। এখন আমরা আমাদের নতুন প্রশ্ন অনুসারে পার্থক্যটা ছকের মধ্যে দেখব। আমি এখানে 3টা কলাম দিয়েছি, তোমরা ইচ্ছে করলে 2টি কলামে লিখতে পারো সত্যতা বৈধতা এই দুইটা। এগুলা মুখস্থ করার জন্য, মুখস্থ যাতে তোমার হয়, তুমি কোন বিষয়কে কেন্দ্র করে পার্থক্যটা করবে সেই বিষয়গুলো যদি তুমি পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু এই পার্থক্য দুইটা তুমি খুব সহজেই নিজে নিজেই দিতে পারবে। প্রয়োগের ক্ষেত্র, এটি কেবল বচন বা বাক্যের বৈশিষ্ট্য। তাহলে প্রয়োগের ক্ষেত্র কোথায়? সত্যতা প্রয়োগ করা হয় বচনের ক্ষেত্রে বা বাক্যের ক্ষেত্রে, আর বৈধতা যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আমাদের এখানে এই ক্লাসটি আর 10 মিনিট চলবে, এরপরে আমরা দ্বিতীয় আইডি থেকে নতুন করে ক্লাস শুরু করব। বাস্তব জগতের তথ্যের উপর নির্ভরশীল, সত্যতা হলো বাস্তব জগতের উপর নির্ভরশীল, বাস্তবের সাথে মিল থাকলে সত্য, বাস্তবের সাথে মিল না থাকলে মিথ্যা। যুক্তির নিয়ম বা আকারের উপর নির্ভরশীল বৈধতা, বিজ্ঞানের সাহায্যে বা অভিজ্ঞতার প্রয়োজন হয়। আমরা যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা বলে চিনতে চাই তাহলে আমাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে, বিজ্ঞানের প্রয়োজন হবে, আর যৌক্তিক নিয়ম বা কাঠামোর বিশ্লেষণ প্রয়োজন করতে হবে বৈধতা বোঝার জন্য। 4 নাম্বার হলো আবশ্যিকতা, বচন সত্য হওয়ার জন্য বাস্তবের সাথে মিল থাকা দরকার, আর যুক্তি বৈধ হওয়ার জন্য তথ্য সত্য হওয়া জরুরি নয়। যুক্তি বৈধ হতে গেলে তথ্য যে সত্য হতে হবে এটা জরুরি নয়। আমরা বলতে পারি কপির মতে মূল্যায়নে একটি যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় মিথ্যা হওয়া সত্ত্বেও যুক্তিটি বৈধ হতে পারে যদি নিয়ম ঠিক থাকে। আবার আশ্রয় বাক্য সত্য হওয়া সত্ত্বেও একটি যুক্তি অবৈধ হতে পারে যদি যুক্তির নিয়মটি সঠিকভাবে মেনে না মানা হয়। পরিশেষে আমরা বলতে পারি সত্যতা হলো উপাদানের বিষয় আর বৈধতা হলো আকারের বিষয়। অতএব সত্যতা ও বৈধতার মধ্যে তারা এক নয়, এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন চাচ্ছি যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা। তোমরা কি বুঝতে পারছো? শিরিন, তুমি কি বুঝছো? জি স্যার। নিঘাত ইয়াসমিন, তুমি কি বুঝছো? জি স্যার। সুরাত, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সাকিবুল, জি স্যার, যাচ্ছে। সাদিয়া শিমু, সাদিয়া শিমু হয়তো ওর ফোনটা মিউট করতে পারছে না। ইসরাত জাহান,
জি স্যার, বুঝছি। আর এই যে স্যামসাং এআই, তোমাকে আমরা চিনতে পারছি না, তুমি তোমার এই জয়েন হওয়ার সময় নামটা রিনেম করে নিলে তখন আমরা তোমাকে চিনতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে আমি রেসপন্স নেওয়া হলো, মাঝে মাঝে এরকম রেসপন্স নিলে তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে যে তোমরা কষ্ট করে ক্লাস করছো। আমাদের ক বিভাগের প্রশ্ন পড়া শেষ। তারপরে খ বিভাগের প্রশ্নগুলো আমরা পড়েছি, যুক্তিবিদ্যার প্রকৃতি পড়েছি, প্রতীক সংকেতের পার্থক্য পড়েছি, তারপরে আমরা পড়েছি সত্যতা কি, বৈধতা কি, সত্যতা বৈধতার মধ্যে পার্থক্য পড়েছি। এখন গ বিভাগের প্রশ্নগুলো আমরা পড়ব। প্রতীকী যুক্তিবিদ্যা কি? প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো এখানে প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ বা বৈশিষ্ট্যগুলো, তাহলে প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কে অলরেডি কিন্তু তোমাদের পড়া হয়ে গিয়েছে। প্রথম প্রশ্নটা ছিল এই প্রশ্ন খ বিভাগের। এই পড়াগুলার নিয়ম হলো, তুমি যদি খ বিভাগের প্রশ্ন ভালো করে পড়ো তাহলে গ বিভাগের অর্ধেক প্রশ্ন পড়া হয়ে যায়। অর্থাৎ পড়াগুলো একবার শুরু করা প্রয়োজন, একটা প্রশ্ন পড়লে ওটার সাথে রিলেটেড আর একটা প্রশ্ন কিন্তু হয়ে যায়। আমরা দেখি যুক্তিবিদ্যার ইতিহাস। আমি এখানে বেশ কয়েক লাইন লিখেছি, তোমরা এগুলো শর্ট করে লিখতে পারবে। ভূমিকা আমি বড় দিয়েছি, এগুলো লেখা সহজ, তোমাদের পরীক্ষার খাতায় যেন ভর্তি দেখা যায় সেজন্যই আমি এখানে ভূমিকাটা বেশি বড় করে দিয়েছি। একটা ভূমিকা মুখস্থ করলে প্রতীকী যুক্তিবিদ্যার যত প্রশ্ন আছে সব একটু একটু করে চেঞ্জ করে তোমরা সব প্রশ্নের ভূমিকা তখন লেখার একটা উপকরণ তোমরা পেয়ে যাবে। যুক্তিবিদ্যার ইতিহাস। প্রতীকী যুক্তিবিদ্যা এক বৈকল্পিক পরিবর্তনের নাম। প্রাচীন বা সাবেকি যুক্তিবিদ্যার যুক্তির বৈধতা বিচারে সাধারণত ভাষা ব্যবহার করা হতো, যা অনেক সময় অস্পষ্টতা তৈরি করত। আধুনিক যুক্তিবিদরা এই অস্পষ্টতা দূর করতে যুক্তিকে গাণিতিক প্রতীক প্রয়োগ করেন। অর্থাৎ যখন আধুনিক যুক্তিবিদরা দেখলো ভাষা ব্যবহারের মাধ্যমে যুক্তির প্রকাশটা কঠিন হয়ে যাচ্ছে, অনেক সময় অস্পষ্টতা তৈরি হয়, তখন তারা চিন্তা করলো কিভাবে আমরা এই অস্পষ্টতা দূর করে যুক্তিকে গাণিতিক প্রতীক, গণিতের মতো করে সহজ করে তুলি। মূলত প্রতীকী যুক্তিবিদ্যা হলো যুক্তিবিদ্যার এমন একটি আধুনিক রূপ যেখানে বিশেষ কৃত্রিম চিহ্ন বা প্রতীকের সাহায্যে যুক্তির আকার ও বৈধতা যান্ত্রিকভাবে এবং নিখুঁতভাবে পরীক্ষা করা হয়। অর্থাৎ গণিতের মতো। গণিতে যেমন 2+2=4, এরকমই তারা ভেবেছেন যে আমরা যদি যুক্তির প্রকাশটাকে এইভাবে গণিতের মতো করে ফেলতে পারি তাহলে এই যুক্তি সবার কাছে গণিতের মতোই গ্রহণযোগ্যতা পাবে। প্রতীকী যুক্তিবিদ্যা সহজ কথায় যুক্তিবিদ্যার যে শাখায় ভাষার বদলে বিশেষ সংকেত বা প্রতীক ব্যবহার করে যুক্তির বৈধতা যাচাই করা হয় তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। একে গাণিতিক যুক্তিবিদ্যাও বলা হয়। বার্টন রাসেল, আলফ্রেড নর্থ হোয়াইটহেড তাদের বিখ্যাত প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে এর পূর্ণাঙ্গ রূপ দেন। তোমরা যদি এই কথাগুলো একটু, এই দার্শনিকদের কথা একটু মনে রাখতে পারো এবং প্রশ্নের মধ্যে এভাবে কথায় কথায় লিখে দিতে পারো, প্রত্যেক প্রশ্নে লিখে দিতে, বার্ট্রান্ড রাসেল এমন কথা বলেছেন, তারপরে আলফ্রেড নর্থ হোয়াইটহেড এই কথা বলেছেন, তাহলে কিন্তু এই নামগুলা নেওয়ার কারণে যিনি খাতা দেখবেন, এক্সামিনার বুঝে যাবেন তুমি পড়াশোনা করেছো। প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ ও বৈশিষ্ট্য। প্রতীকী যুক্তিবিদ্যার প্রকৃতি বা স্বরূপ বুঝতে হলে এর প্রধান বৈশিষ্ট্যগুলো আমাদের আলোচনা করতে হবে। প্রখ্যাত যুক্তিবিদ C.I. লুইস প্রতীকী যুক্তিবিদ্যার প্রধান 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তাহলে প্রতীকী যুক্তিবিদ্যার 3টি প্রধান বৈশিষ্ট্যের কথা বলেছেন C.I. লুইস। তোমরা C.I. মনে না থাকলেও লুইস কথাটা মনে রাখবে। তাহলে প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে বলেছেন কে? যুক্তিবিদ লুইস। প্রতীকী যুক্তিবিদ্যার প্রধান 3টি বৈশিষ্ট্য লুইসের মতানুসারে এবং সামগ্রিক বিচারে এর বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখব। আমাদের এখানে এই আইডিতে ক্লাসটি 2 মিনিট চলবে, এরপর এটি বন্ধ হয়ে যাবে। আমি দ্বিতীয় আইডি থেকে ক্লাসটি শুরু করব। আকারগত ও রূপগত বিজ্ঞান। প্রতীকী যুক্তিবিদ্যা সম্পূর্ণভাবে যুক্তির আকারের উপর নির্ভর করে। এটি যুক্তির বিষয়বস্তুর চেয়ে কাঠামোর উপর গুরুত্ব দেয়।
এদিক থেকে গণিতের সাথে এর গভীর মিল রয়েছে। এখানে বাস্তব তথ্যের চেয়ে যৌক্তিক সূত্রগুলোর প্রয়োগ প্রধান হয়ে দাঁড়ায়। তাহলে প্রতীকী যুক্তিবিদ্যা সরাসরি একটা আকারগত বা রূপগত বিজ্ঞান। এ কথার অর্থ হলো যে এটা জাস্ট একটা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা কিন্তু গণিতের যে 2, 4, 6, 8 এগুলা কিন্তু বাস্তবে কখনোই দেখি না। আমরা যা দেখি, আমরা মনে করো 2টি গরু দেখলাম, 3টি ছাগল দেখলাম, আমরা তো 3 দেখছি না, আমরা দেখছি 3টি ছাগল। তো এই যে যে বিষয়গুলো বাস্তবের সাথে বা আলাদাভাবে পাওয়া যায় না, কোনো একটা বস্তুর সাথে তাকে চিন্তা করে পাওয়া যায়, তাহলে 2 এর ধারণা, 5 এর ধারণা, সংখ্যার ধারণা থাকে আমাদের ব্রেনে। এই ধরনের বিষয়গুলোকে বলা হয় রূপগত বিজ্ঞান বা আকারগত বিজ্ঞান। আচ্ছা, এরপরে আছে 2 নাম্বার বৈশিষ্ট্য, ধারণা জ্ঞাপক চিহ্নের পরিবর্তে লুইসের মতে প্রতীকী যুক্তিবিদ্যায় ধ্বনি জ্ঞাপক চিহ্নের বদলে ধারণা জ্ঞাপক চিহ্ন বা ভাবলেখও ব্যবহার করা হয়। যেমন ডট, টিলডা, এই যে ভাঁজ বা ভেল, এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। এগুলা এগুলা এই যে ধরো যে ডট, এই ডট, তারপরে এই ভাঁজ না, এটা হবে হলো টার্ডেল, আর এটা হবে ভেল ভেল। আচ্ছা, সরাসরি কোনো গাণিতিক বা যৌক্তিক ধারণাকে প্রকাশ করে। অবরোহ ধর্মিতা। প্রতীকী যুক্তিবিদ্যার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এই অবরোহ পদ্ধতি। এটি অল্প কিছু মৌলিক নিয়ম বা স্বতঃসিদ্ধের উপর ভিত্তি করে অসংখ্য জটিল যুক্তির সমাধান করতে পারে। অবরোহ পদ্ধতির ব্যবহারের ফলে এখানে সিদ্ধান্তগুলো অনিবার্যভাবে সত্য হয়। তাহলে এখানে আরেকটা বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন যে প্রতীকী যুক্তিবিদ্যায় অবরোহর অনুমান ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আর এখানে অল্প কিছু মৌলিক নিয়ম বা স্বতঃসিদ্ধের উপর ভিত্তি করে অসংখ্য জটিল যুক্তির সমাধান করতে পারে এই প্রতীকী যুক্তিবিদ্যা। গ্রাহক প্রতীকের ব্যাপক ব্যবহার। আরেকটা বৈশিষ্ট্য হলো সাবেকি যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের থাকলেও তা ছিল সীমিত। অর্থাৎ সাবেকি যুক্তিবিদ্যায় অল্প কিছু প্রতীক ব্যবহার করা হতো, কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় বচন বা চলক গ্রাহক প্রতীকের এই যে এগুলা এই ধরনের এগুলা হলো গ্রাহক প্রতীক বলা হয় এখানে। এগুলা আসলে কেমন, যেমন মনে করি পিতার বয়স ক বছর, এই ধরনের পিতার বয়স ক বছর মানে কি 50 হতে পারে, 40 হতে পারে, 30 হতে পারে,